দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব রাতের আধারে বিষ, দিনের আলোতে নীরবতা। এভাবেই চলছে বিএনপির রাজনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অন্তর্বর্তী সরকারের ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউ-এর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে উত্তাল রাজপথ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবশেষে সময় নির্ধারণ, 6 মাসের মধ্যে মধ্যবর্তী নির্বাচন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দীর্ঘ সময় পর প্রকাশ্যে ওবায়দুল কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জ্বালানি নেই, ট্রাক নেই, আর ভোমরার ব্যবসায়ীদের কপালে শুধু লোকসান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্রকে কিছু বিশেষ সারপ্রাইজ দেখাতে যাচ্ছে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জনসমক্ষে কঠোর ভাষা পরিহারে ট্রাম্পকে সতর্ক করল পাকিস্তান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাজশাহীর বাগমারা উপজেলায় যুবলীগ নেতার পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাহিরপুর পৌরসভার নূরপুর মহল্লার ওই পুকুরে শনিবার ২০ এপ্রিল সকালে রুই, কাতলাসহ বিভিন্ন কার্পজাতীয় মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। শুক্রবার রাতের কোনো এক সময় বিএনপির দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। পুকুরটির ইজারাদার তাহিরপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৫ই আগস্টের পরপরই এসব পুকুরের একটি বড় অংশ বেদখল হয়ে যায় সোহেল রানার। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এলাকায় আধিপত্য বিস্তার ও বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। এ ধরনের ঘটনায় শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং পুরো স্থানীয় অর্থনীতি ও খাদ্য উৎপাদন ব্যবস্থাও হুমকির মুখে পড়ে। বিএনপির রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, ধ্বংস করছে স্থানীয় অর্থনীতি। দিল্লির শরণার্থী অধিকার বিষয়ক সংগঠন রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ আরআরএজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ গভর্নিং কাউন্সিলের সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। গত ২৩ অক্টোবর জেনেভায় আইপিইউ-এর ১১৬তম অধিবেশনে গৃহীত এই প্রস্তাবে ৬ জন গ্রেপ্তারকৃত সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, অমানবিক বন্দিদশা এবং বিচার প্রক্রিয়ায় যথাযথ আইনি পদ্ধতির অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আরআরএজি এই ৬ সাবেক সংসদ সদস্য সাবের চৌধুরী, ফজলে করিম চৌধুরী, হাবিবে মিল্লাত, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খানের গ্রেপ্তার ও আটক সংক্রান্ত অভিযোগের অন্যতম অভিযোগকারী সংস্থা। বর্তমানে আওয়ামী লীগের ১০০ জনেরও বেশি সাবেক সংসদ সদস্য বাংলাদেশে আটক রয়েছেন এবং তারা একাধিক ফৌজদারি মামলার সম্মুখীন। এর মধ্যে সংসদ সদস্য নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুন গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ হেফাজতে থাকাকালীন মৃত্যুবরণ করেন। আইপিইউ জানিয়েছে, দুটি পৃথক অনুষ্ঠানে তাদের মনোনীত স্বাধীন বিচার পর্যবেক্ষক মামলার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফর করতে পারেননি, কারণ সময়মতো প্রয়োজনীয় ভিসা দেওয়া হয়নি। এছাড়া আইপিইউ প্রতিনিধি দলের সফরের জন্য ভিসা সহায়তার বারবার অনুরোধের কোনো উত্তর পাওয়া যায়নি। আইপিইউ মিশন প্রস্তুতির জন্য ভিসা ও সহযোগিতার পুনঃ অনুরোধেও এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রাজপথ উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভ, মিছিল ও সমাবেশে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ যুবলীগের সক্রিয় উপস্থিতিতে কর্মসূচি আরও জোরালো রূপ নিয়েছে। সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা।
পরে তারা ব্যানার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে মিছিল বের করেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নিষেধাজ্ঞা মানি না, অবিলম্বে প্রত্যাহার চাই ইত্যাদি দাবিতে তারা সোচ্চার হন। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, এই নিষেধাজ্ঞা অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, এটি গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে এবং সংগঠনগুলোর স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি, তবে কিছু এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আন্দোলন কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সীমাবদ্ধ নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক শক্তি প্রদর্শনের অংশ। তারা মনে করছেন, মাঠের রাজনীতিতে সক্রিয়তা বাড়াতে এবং সমর্থকদের সংগঠিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে জনদুর্ভোগ বাড়ছে এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর ৬ মাসের মধ্যে মধ্যবর্তী নির্বাচন, এমন একটি সময়সীমা নির্ধারণের খবর সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তব প্রক্রিয়া নিয়ে এখনও স্পষ্টতা নেই বলে জানা গেছে। নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্বে থাকা বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে এমন নির্ভরযোগ্য তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচন আয়োজন করতে হলে প্রথমেই বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই তা ভেঙে দিতে হয়, বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নতুন নির্বাচনের পথ তৈরি করতে হয়। এই ধরনের সিদ্ধান্ত সাধারণত রাজনৈতিক সমীকরণ ও সাংবিধানিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল। ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এই ধরনের খবরকে যাচাই না করা তথ্য হিসেবে দেখছেন এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসলেও নির্দিষ্ট সময়সীমা নিয়ে তারা এখনও স্পষ্ট বক্তব্য দেয়নি। আইন বিশেষজ্ঞদের মতে, সংবিধানের কাঠামোর বাইরে গিয়ে কোনো নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই ৬ মাসের মধ্যে নির্বাচন ঘোষণা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সুস্পষ্ট আইনি ভিত্তি এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। কেউ মনে করছেন দ্রুত নির্বাচন হলে রাজনৈতিক অনিশ্চয়তা কমতে পারে, আবার কেউ এটিকে গুজব হিসেবে দেখছেন। আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা। ঢাকা। আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতা। বহুল আলোচিত একটি মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। মামলার নথি অনুযায়ী গত কয়েক মাস আগে একটি সহিংসতার ঘটনায় ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্তের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালত প্রাথমিক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তার পক্ষে জামিন আবেদন করা হলেও কয়েক দফায় তা নামঞ্জুর হয়। সর্বশেষ শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা যুক্তি দেন, অভিযুক্ত নেতা অসুস্থ এবং দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। এছাড়া মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, ফলে তিনি জামিন পেলে তদন্তে প্রভাব বিস্তার করার সম্ভাবনা কম। তারা আরও দাবি করেন, অভিযোগের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ এখনও আদালতে উপস্থাপন করা হয়নি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলেন, মামলাটি সংবেদনশীল এবং এতে জননিরাপত্তার বিষয় জড়িত। অভিযুক্ত মুক্তি পেলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বা মামলার তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন এমন আশঙ্কা রয়েছে বলেও তারা যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মামলার সার্বিক দিক বিবেচনা করে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশে বলা হয়, আসামিকে নির্দিষ্ট অঙ্কের মুচলেকা দিয়ে জামিন নিতে হবে এবং তদন্ত চলাকালীন তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে। পাশাপাশি মামলার সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশও দেওয়া হয়েছে। জামিনের আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কারাগার কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। কারাগার থেকে বের হওয়ার সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা এই সিদ্ধান্তকে ন্যায় বিচারের বিজয় বলে উল্লেখ করেন।
এদিকে বিরোধী রাজনৈতিক মহলের কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণেই জামিন পাওয়া সহজ হয়েছে। তবে আইনজীবীরা বলছেন জামিন একটি আইনি অধিকার এবং আদালত প্রমাণ ও যুক্তির ভিত্তিতেই সিদ্ধান্ত দিয়ে থাকে। আইন বিশেষজ্ঞদের মতে ফৌজদারি মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে আদালত কয়েকটি বিষয় বিবেচনা করে থাকে, যেমন অভিযোগের প্রকৃতি, প্রাথমিক প্রমাণ, আসামির সামাজিক অবস্থান, তদন্তের অগ্রগতি এবং পলাতক হওয়ার ঝুঁকি। এসব দিক বিবেচনা করেই আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মামলায় জামিন পাওয়া বা না পাওয়া অনেক সময় রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে বড় রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন আদালত তার বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন সব ক্ষেত্রে কি একইভাবে ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে। দীর্ঘ সময় আড়ালে থাকার পর আবারও প্রকাশ্যে এসেছেন ওবায়দুল কাদের। তার এই প্রকাশ্যে আসা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজধানীতে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, দেশের রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি এবং বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই। ওবায়দুল কাদেরের অনুপস্থিতি নিয়ে এর আগে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ছিল। কেউ বলছিলেন তিনি শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় ছিলেন না, আবার কেউ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তার নীরবতা ব্যাখ্যা করেছিলেন। তবে তার সাম্প্রতিক উপস্থিতি সেই জল্পনার অনেকটাই অবসান ঘটিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কর্মসূচিতে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং বিরোধী পক্ষের সমালোচনার জবাব দেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওবায়দুল কাদেরের এই প্রকাশ্যে আসা দলীয় রাজনীতিতে নতুন গতি আনতে পারে। বিশেষ করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের একজন আমদানিকারক রিপন হোসেন বললেন, উত্তরবঙ্গে পাঠানো অর্ধেক ট্রাক মাঝপথেই থেমে যাচ্ছে। তেল নেই। কাঁচামরিচ, আদা, ফল রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে। যেটুকু গন্তব্যে পৌঁছাচ্ছে সেটার জন্য কেজিতে ৫-৬ টাকা কেটে নিচ্ছে ক্রেতারা। ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক বললেন, ঢাকায় এক ট্রাক মাল পাঠাতে আগে লাগত ২৫-২৬ হাজার টাকা, এখন লাগছে ৩০-৩৭ হাজার। ট্রাক চালক সুমন হোসেনের কথাটা আরও বেশি মাটিতে নামিয়ে দেয়। আগে ২ দিনে একটা ট্রিপ দেওয়া যেত, এখন সপ্তাহেও একটা হয় না। এই হল ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশের একটা সীমান্ত বন্দরের ছবি। আর এই দেশ চালাচ্ছে বিএনপি, যারা গত ফেব্রুয়ারির ১২ তারিখে একটা নির্বাচন করেছে, যেটাকে নির্বাচন বলতে গেলে শব্দটার প্রতি অবিচার করা হয়। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সেই ভোটে ছিল না, মানুষ বয়কট করেছিল। নিজেরা মাঠ খালি রেখে নিজেরাই ভোট দিয়ে নিজেরাই জিতে এখন মন্ত্রিত্ব করছে। এই সরকারের বৈধতার প্রশ্ন তোলার আগেই তারা দেশের মানুষকে বুঝিয়ে দিচ্ছে শাসন মানে কি। জ্বালানি সংকট একটা দেশ পরিচালনার সবচেয়ে প্রাথমিক ব্যর্থতার জায়গা। ডিজেল না থাকলে ট্রাক চলে না, ট্রাক না চললে পণ্য পৌঁছায় না, পণ্য না পৌঁছালে ব্যবসা ডুবে, ব্যবসা ডুবলে মানুষের জীবিকা যায়। এই সহজ শৃঙ্খলটা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়া লাগে না। কিন্তু বিএনপির মন্ত্রিপরিষদ দেখে মনে হচ্ছে তাদের কাছে এটাও বোধের বাইরে। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, বগুড়া, রংপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইলে তেল নেই। মানুষ পাম্পে রাত থেকে লাইন দিয়ে দুপুর পর্যন্ত বসে আছে। আর রাজধানীতে তাদের মনোনীত মন্ত্রীরা কি নিয়ে ব্যস্ত সেটা জানা নেই। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইরান ঘোষণা করেছে যে তারা যুদ্ধের সম্ভাব্য পুনরাবৃত্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের ভাণ্ডারে রয়েছে নতুন কিছু সারপ্রাইজ বা চমক। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ইরান তার প্রতিরক্ষা কৌশলে নতুন কিছু পরিকল্পনা যুক্ত করেছে। ইরানের একটি উচ্চপদস্থ সামরিক সূত্র জানিয়েছে, যুদ্ধের আগামী দিনগুলোর জন্য ইরান কিছু বিশেষ চমক তৈরি রেখেছে, যার প্রয়োগ যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। সামরিক সূত্রটি বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামরিক বিকল্পগুলোর ব্যর্থতা দেখতে পাচ্ছেন এবং এখন এই অচলাবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজছেন। ইরানের দাবি, ট্রাম্পের সামরিক সরঞ্জাম এবং রসদ বর্তমানে অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে, যার ফলে তিনি রণক্ষেত্রের চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় হয়ে পড়েছেন। ইরানি কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন এখন মিডিয়া যুদ্ধের মাধ্যমে তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।
তবে ইরান স্পষ্টভাবে সতর্ক করেছে যে তারা একটি সুনির্দিষ্ট অপারেশনাল প্ল্যান অনুযায়ী কাজ করছে। আকাশপথ থেকে শুরু করে তেলের বাজার এবং শেয়ার বাজার সব ক্ষেত্রেই ইরান পাল্টা আঘাত হানতে সক্ষম বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িকে হত্যার চেষ্টার পর থেকেই ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধাবস্থা শুরু হয়। ইতিমধ্যে এই সংঘর্ষে কয়েক হাজার ইরানি শহীদ হয়েছেন এবং ইরানের সশস্ত্র বাহিনী ড্রোন ও মিসাইল হামলার মাধ্যমে তার প্রতিশোধ নিয়ে আসছে। জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এ উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, তারা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। পাকিস্তান আশা করছে আগামী 2 দিনের মধ্যে আলোচনায় অংশ নেবে ইরানের প্রতিনিধি দল। উল্লেখ্য, আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনা ও টানাপোড়েনের মধ্যেই রয়েছে। বিভিন্ন সময়ে এই উত্তেজনা বৃদ্ধি পেলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ পর্যায়ে চলে আসলেও শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের শত চেষ্টা সত্ত্বেও কোনো পক্ষই এখন পর্যন্ত নমনীয় হওয়ার স্পষ্ট সংকেত দেয়নি। ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শান্তি আলোচনার দ্বিতীয় দফা বসার কথা থাকলেও তেহরান এখনও তাদের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে হুমকি ও নিষেধাজ্ঞা জারি রেখেছে, যা পারস্পরিক বিরোধী। তিনি স্পষ্ট করে বলেন, ইরানিরা চাপের মুখে নতি স্বীকার করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হচ্ছে। ওয়াশিংটন জানিয়েছে, ইরান যদি এই আলোচনার সুযোগ কাজে না লাগায় তবে তাদের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরও জোরদার করা হবে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই পক্ষ এখনও বিপরীত মেরুতে অবস্থান করছে। উল্লেখ্য, গত 7 এপ্রিল 2 সপ্তাহের এক অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যার মেয়াদ এই সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে। যদি এর মধ্যে নতুন কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।